কাহিনীর শুরুতে আমরা 9টি ড্রাগনকে দেখি যারা একটি দুর্দান্ত গাড়ি একটি গোপন দ্বীপে নিয়ে যাচ্ছিল। এই দ্বীপটি আকাশে মেঘের উপরে ভাসছে এবং মানুষ বিশ্বাস করে যে সেখানে একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র লুকিয়ে আছে। যদি কেউ এটি অর্জন করতে পারে তবে সে ঈশ্বরের মতো ক্ষমতাশালী হয়ে উঠবে, যার কাছে আকাশ ও জমিন পর্যন্ত ভেঙে ফেলার শক্তি থাকবে। প্রতি 10 লক্ষ বছরে মাত্র একবার এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটে যে এতটাই শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ে লুশ্যাং নামে এক তলোয়ারবাজকে তার সম্রাট দায়িত্ব দিলেন যে সে দ্বীপে যাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের খুঁজে বের করবে। এই যোদ্ধাদের নির্বাচন করার জন্য লুশ্যাং একটি পরীক্ষা নিলেন, যেখানে তিনি তার ঝুলি থেকে একটি ছোট জেট বল বের করে বললেন যে কেউ এই বলটি তার হাত থেকে কেড়ে নিতে পারবে সে গোপন দ্বীপে যাওয়ার সুযোগ পাবে। এই কথা শোনার পর বহু যোদ্ধা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে এগিয়ে এলো, কিন্তু লুশ্যাং এতটাই দক্ষ তলোয়ারবাজ ছিল যে সে একসঙ্গে অনেক যোদ্ধাকে সামলাতে পারছিল। তখনই জুকং নামে এক চট্টে যোদ্ধা সামনে এলো, যে প্রতিজ্ঞা করেছিল যে যে কোনো উপায়ে সে এই জেট বলটি অর্জন করবেই। কিন্তু যখনই সে এটি ধরতে যাচ্ছিল, জেট বলটি হঠাৎ উড়ে কাছের গ্রামের দিকে চলে গেল। এটি দেখেই সমস্ত যোদ্ধা সময় নষ্ট না করে বলটির পিছনে ছুটতে লাগল। জুকং দ্রুত গতিতে বলটির দিকে এগোচ্ছিল, কিন্তু যখনই সে এটি ধরতে যাচ্ছিল, অন্য এক যোদ্ধা তার উপর আক্রমণ করল। কিন্তু তখনই সে দেখতে পেল একটি গরুর গাড়ি এক নিরীহ শিশুকে চাপা দিতে চলেছে। এক মুহূর্ত চিন্তা না করে জুকং শিশুটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। কিছু যোদ্ধার মনে হল যে সে জেট বলের পরিবর্তে শিশুটিকে বাঁচিয়ে বোকামি করেছে, কিন্তু বাস্তবে সে শিশুটিকে সাহায্য করার আগেই বলটি ধরে ফেলেছিল। তখনই ইউকি নামে আরেক যোদ্ধা লড়াইয়ে প্রবেশ করল। ইউকির কাছে এক জাদুকরি আংটি ও কঙ্কন ছিল, যার সাহায্যে সে আশেপাশের জিনিস নিয়ন্ত্রণ করতে পারত। ইউকি তার শক্তি ব্যবহার করে পিছন থেকে জুকংয়ের উপর আঘাত করল, এবং যখন সে নিজেকে রক্ষা করতে পারল না, ইউকি তার কাছ থেকে জেট বলটি কেড়ে নিল। প্রকৃতপক্ষে লুশ্যাং সম্রাটের দ্বিতীয় সন্তান ছিল। তার বড় ভাই লু সর্বদা সবচেয়ে শক্তিশালী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকত। তারা দুজনেই গোপন দ্বীপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তাদের বাবা সম্রাট লু ড্রাগন শর্ড লুকে দিলেন, কারণ তিনি মনে করতেন যে সে তার চেয়ে বেশি যোগ্য। অন্যদিকে যখন জুকং অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখন তার অতীতের স্মৃতি ফিরে আসতে লাগল। সে আসলে একজন অনাথ ছিল, যাকে এক বিখ্যাত কামার অন্যান্য অনাথ শিশুদের সাথে লালন পালন করেছিল। সেই কামার জুকংয়ের মধ্যে প্রতিভা দেখেছিলেন এবং তাকে শহরে মার্শাল আর্ট শেখার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু এটি সহজ ছিল না, কারণ তার মাস্টার ও অন্য অনাথদের জুকংয়ের প্রশিক্ষণের বিনিময়ে 10 লক্ষ তলোয়ার তৈরি করতে হয়েছিল। বর্তমানে জুকং আহত অবস্থায় পড়েছিল, কিন্তু তার ভাই বোনেরা তার সাহায্যে এগিয়ে এলো। তারা প্রতিজ্ঞা করেছিল যে যে কোনো মূল্যে তারা জুকংকে গোপন দ্বীপে পৌঁছাতে সাহায্য করবে। অন্যদিকে বিভিন্ন স্থান থেকে আসা যোদ্ধারা একটি পোর্টালের সামনে একত্রিত হচ্ছিল, যা তাদের গোপন দ্বীপে নিয়ে যাবে। সেখানে আমরা কেসি নামে এক নারী যোদ্ধাকে দেখি, যার সাথে 4 জন প্রহরী ছিল। তারা পোর্টাল সক্রিয় করল এবং সমস্ত যোদ্ধারা গোপন দ্বীপে পৌঁছে গেল। জুকংয়ের ভাই বোনেরা দূর থেকে যোদ্ধাদের যেতে দেখছিল। তারা দ্রুত জুকংকে জাগিয়ে তুলল এবং তাকে বলল শহরে লুকিয়ে ঢুকে পোর্টাল পর্যন্ত পৌঁছানোর কোনো গোপন উপায় খুঁজে বের করতে, যাতে তারা একসাথে গোপন দ্বীপে পৌঁছাতে পারে। জুকং তার ভাই বোনদের থামানোর চেষ্টা করল, কিন্তু তার ভাই তাকে বোঝাল যে তাকে মার্শাল আর্ট শেখানোর জন্য তারা 10 লক্ষ তলোয়ার বানিয়েছে, শুধু এই কারণে যে জুকং সেই মহান অস্ত্রটি অর্জন করতে পারবে। যদি জুকং ব্যর্থ হয় তবে তাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। অতএব তারা গোপনে শহরে প্রবেশ করল। জুকং কোনোমতে পোর্টাল পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু সেখানে উপস্থিত 2 প্রহরী তাকে দুর্বল বলে সেখানে থেকে চলে যেতে বলল। ঠিক তখনই তার ভাই বোনরা সেখানে পৌঁছে গিয়ে প্রহরীদের পরাজিত করল এবং পোর্টাল সক্রিয় করে গোপন দ্বীপের দিকে এগিয়ে গেল। কিন্তু যখন তারা সেখানে পৌঁছাল, তখন চারপাশে শুধু লাশ দেখতে পেয়ে হতবাক হয়ে গেল। জানা গেল তাদের আগেই যোদ্ধারা সেই মহান অস্ত্রটি পাওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করেছিল এবং লু সমস্ত যোদ্ধাকে হত্যা করেছিল, যাতে অস্ত্রটি কেবল তারই হাতে আসে। লু জুকং ও বাকিদের পালিয়ে যেতে বলল, কিন্তু ঠিক তখনই সে তাদের পিছন থেকে ড্রাগন শট দিয়ে আক্রমণ করল। সকং আহত হয়ে গেল। যখন লু দ্বিতীয়বার আক্রমণ করল, তখন সকংয়ের এক ভাই সামনে এসে তার জীবন বাঁচানোর জন্য নিজে প্রাণ দিল। এই বিশৃঙ্খলার মধ্যে সকংয়ের বোন তাকে তাদের গুরু প্রদত্ত সবুজ ছুরি ধরিয়ে দ্রুত পালিয়ে যেতে বলল। কিন্তু যখনই সকং চলে যেতে চাইল, লু আবার তার তলোয়ার নিয়ে আক্রমণ করল। ঠিক তখনই হঠাৎ লাশ সেখানে এসে উপস্থিত হল এবং সকং ও এটি ছিল অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী। সকং ও তার ভাই বোনেরা একসঙ্গে মিলে দানবটির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিল। সকং দানবটির উপরে উঠে পড়ল এবং তার ভাইদের দূরে সরে যেতে বলল। দানবটি হঠাৎ একটি অদ্ভুত আলো বিচ্ছুরণ করল, যা সকংয়ের এক ভাইকে আঘাত করল এবং মুহূর্তের মধ্যে সে পাথরের মতো জমে গেল, ঠিক যেমনটি তারা গুহায় দেখেছিল। দানবটি তার সমস্ত শক্তি শুষে নিল। ঠিক তখনই শোষো সেই সবুজ ছুরিটি বের করল।
কোনো এক অজানা কারণে দানবটি এই ছুরিকে ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ সে শোষকে তুলে ছুঁড়ে ফেলে দিল, আর সেই ছুরিটিও একপাশে পড়ে গেল। শকুন দ্রুত সেই সবুজ ছুরিটি হাতে নিয়ে দানবটির দিকে এগিয়ে গেল, কিন্তু দানবটি তাকেও ছুঁড়ে ফেলে দিল। তারা সবাই দানবটিকে পরাজিত করার চেষ্টা করছিল, কিন্তু এটি ছিল অসম্ভব শক্তিশালী। যখন শকুন তার ভাইদের একের পর এক মরতে দেখল, তখন সে প্রচণ্ড রেগে গেল এবং তার সমস্ত শক্তি দিয়ে দানবটির উপর আক্রমণ করল। অবশেষে সে দানবটিকে পরাজিত করতে সক্ষম হল। এরপর দানবটির সমস্ত শক্তি শকুনের শরীরে প্রবেশ করল। এখন কেবল শকুন, শোষো ও তাদের ভাইদের মধ্যে একজনই বেঁচে ছিল। এই সময় ইউকি ভয় পেয়ে গেল এবং সে পৃথিবীতে ফিরে যেতে চাইল, কিন্তু পোর্টাল তাদের ফেরত যেতে দিচ্ছিল না। শোষো বলল, যদি তারা পৃথিবীতে ফিরে যেতে চায় তবে অবশ্যই সেই বিশেষ অস্ত্রটি অর্জন করতে হবে। ঠিক তখনই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, যা কাছেই আসছিল। আসলে এটি ছিল কেসির সঙ্গে আসা সেই 4 জন যোদ্ধা, যাদের অদৃশ্য হওয়ার শক্তি ছিল। তারা শকুন ও তার সঙ্গীদের বন্দী করে ফেলল। এরপর কেসি তাদের সামনে এসে দাঁড়াল। শকুন তাকে বোঝানোর চেষ্টা করল যে সে একা এই অস্ত্র অর্জন করতে পারবে না এবং আপাতত তাদের একসঙ্গে কাজ করা উচিত। শকুনের কথা শুনে কেসি তার গার্ডদের শকুন ও অন্যদের হত্যা করতে নিষেধ করল। ঠিক তখনই হঠাৎ আগের মতোই আরও কিছু অদ্ভুত প্রাণী এসে উপস্থিত হল। সবাই জীবন বাঁচাতে দৌড়ে পালাতে লাগল। যদিও কেসির গার্ডদের অদৃশ্য হওয়ার শক্তি ছিল, তবুও এই প্রাণীগুলো কেসির 2 জন গার্ডকে হত্যা করল। তখন কেসি একটি দরজা খুলল, কিন্তু দরজার ওপারে কোনো পথ ছিল না। কেবল একটি গোলাকার পাথরের প্ল্যাটফর্ম ছিল, যা গভীর খাদে ঝুলেছিল। সেই সময় প্রাণীগুলোর মধ্যে একজন তার বুক খুলে তাদের উপর আক্রমণ করল, কিন্তু কেসির এক গার্ড সবাইকে রক্ষা করার জন্য একটি ঢাল তৈরি করল। তবুও আক্রমণের শক্তি এতটাই তীব্র ছিল যে সবাই সেই গোল পাথরের উপর পড়ে গেল। সেই পাথর ভেঙে যেতে লাগল, কিন্তু শকুন তার ভাইবোনদের হারানোর জন্য প্রস্তুত ছিল না। তাই সে শোষর হাত শক্ত করে ধরল এবং বাকিদেরও নিজের শক্তি দিয়ে আচ্ছাদিত করল। এরপর সে তাদের টেলিপোর্ট করে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। শকুনের জন্যই সবাই বেঁচে গিয়েছিল, তাই কেসি তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল। তবে সে স্পষ্টভাবে জানিয়ে দিল যে যত তাড়াতাড়ি সে সেই অস্ত্র দেখবে, ততই সেটি নিজের জন্য পাওয়ার চেষ্টা করবে। এরপর তারা একটি কক্ষে প্রবেশ করল, যেখানে কিছু অদ্ভুত লাশ পড়েছিল, যেগুলো মুখোশ পরা অবস্থায় ছিল। কেউ কেউ ভাবল হয়তো তাদের মধ্যে কোনো একটি মুখোশই সেই বিশেষ অস্ত্র। কিন্তু যখনই তারা এগিয়ে গেল, কক্ষের পরিবেশ বদলে গেল। শকুন কেসিকে বোঝানোর চেষ্টা করল যে বিশ্বাসটি খুবই সহজ মনে হচ্ছে, এত সহজেই সেই অস্ত্রের কাছে পৌঁছানো সম্ভব নয়। সেই অস্ত্র পেতে গেলে অবশ্যই কিছু কঠিন পরীক্ষা দিতে হবে। ঠিক তখনই হঠাৎ কেসির নিজেরই এক গার্ড তার উপর আক্রমণ করল, যাতে সে অস্ত্রটি নিজের জন্য নিতে পারে। কিন্তু যখনই গার্ডটি সেই মুখোশটি স্পর্শ করল, তখনই কক্ষের দরজা বন্ধ হয়ে গেল এবং মুখোশটি তাকে পোড়াতে শুরু করল। এটি তাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিল, যতক্ষণ না সে এক মুঠো ছাইয়ে পরিণত হল। হঠাৎ ছাদ ভেঙে নিচে নামতে শুরু করল, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। কিন্তু ঠিক তখনই শকুন মাটিতে আঁকা 5টি অদ্ভুত চক্র লক্ষ্য করল এবং বুঝতে পারল যে যদি তারা প্রত্যেকে একটি চক্রের মধ্যে দাঁড়ায় তবে দরজাটি খুলে যাবে, কিন্তু একটি চক্র যদি খালি থাকে তাহলে দরজাটি পুনরায় বন্ধ হয়ে যাবে। তখন ইউকি তার ক্ষমতা ব্যবহার করে কক্ষের ভেতরের মূর্তিগুলোর 4টিকে চক্রগুলোর মধ্যে স্থাপন করল। কিন্তু তখনই তারা বুঝতে পারল যে সেখানে কেবল 4টি মূর্তি ছিল, অথচ দরজা খোলার জন্য 5টি দরকার। ইউকি বাকি সবার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই শকুন তার শক্তি দিয়ে ইউকিকে টেনে বের করে এনে তার জীবন বাঁচাল। সব শান্ত হওয়ার পর শোষো তার সবুজ ছুরিটি শকুনের হাতে তুলে দিল, কারণ সে বিশ্বাস করত যে শকুনই এর প্রকৃত অধিকারী। এদিকে কেসি তার ক্ষমতা ব্যবহার করে নিজের ক্ষত সারিয়ে নিল। এরপর তারা একটি বিশাল বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়াল, যার উপর 3টি জ্বলন্ত চিহ্ন ছিল। কেসি জানাল যে এই দরজার ওপারেই সেই অস্ত্র রয়েছে। গুজব ছিল যে এটি পাবে সে অপ্রতিরোধ্য শক্তিশালী হয়ে উঠবে। তারা দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। ঠিক তখনই লুসেন সেখানে এসে উপস্থিত হল এবং কেসির শেষ অবশিষ্ট গার্ডকেও হত্যা করল। এতে দরজার একটি জ্বলন্ত চিহ্ন নিভে গেল। লুসেন জানাল যে দরজা খুলতে হলে 3 জনের বলি দিতে হবে। এজন্যই সে আগে তাদের পালাতে দিয়েছিল, যাতে তাদের বলি হিসেবে ব্যবহার করা যায়। এখনও দরজা খুলতে হলে আরও 2 জনকে হত্যা করতে হবে। এরপর লুসেন তাদের উপর আক্রমণ করল, কিন্তু শেষ মুহূর্তে শকুন সামনে এসে শোষো, কেসি ও ইউকিকে রক্ষা করল। তবে দুঃখজনকভাবে লুসেন শকুনের শেষ জীবিত ভাইকেও হত্যা করল। শকুন যতই চেষ্টা করুক না কেন সে তার ভাইকে বাঁচাতে পারল না। এখনও দরজা খুলতে হলে একজনের বলি দরকার ছিল, তাই শকুন সেই সবুজ ছুরিটি ব্যবহার করে লুসেনের মুখোমুখি হল। লুসেন তার ড্রাগন তলোয়ার বের করে শকুনের উপর একের পর এক আঘাত হানল, যার ফলে শেষ পর্যন্ত শকুন নিহত হল। হঠাৎ দরজা খুলে গেল, আর তখনই শোষো সবুজ ছুরিটি হাতে নিয়ে দৌড়ে ভিতরে ঢুকে গেল। এদিকে বাইরে ইউকি লুসেনকে থামানোর চেষ্টা করছিল,
কিন্তু লুসেন সহজেই তাকে পাশ কাটিয়ে শোষর পেছনে ভিতরে প্রবেশ করল। যেইমাত্র শোষ সেই অস্ত্রটি ধ্বংস করতে যাচ্ছিল, লুসেন ড্রাগন তলোয়ার দিয়ে তার উপর আক্রমণ করে তাকে বাইরে ছুড়ে ফেলে দিল এবং দরজা আবার বন্ধ হয়ে গেল। ভিতরে লুসেন সেই বিশেষ অস্ত্রটি তুলে নিল, যা দেখতে একটি মুখোশের মতো ছিল। মুখোশটি পরার সাথে সাথেই সেটি তার পুরো মুখ ঢেকে ফেল এবং তার শরীরের উপর একটি অদ্ভুত শক্তি ভর করল। এই সময় বাইরে অনেক দানব উদ্ভূত হল এবং দরজা বিস্ফোরিত হয়ে খুলে গেল। লুসেন যখন বাইরে বের হল, তখন কেসি তাকে দেখে আতঙ্কিত হয়ে গেল, কারণ সে বুঝতে পারল যে এটি লুসেন নয়, বরং ডিম কিং। প্রকৃতপক্ষে ডিম কিং সেই মহান অস্ত্র সম্পর্কে মিথ্যে গল্প বানিয়ে যোদ্ধাদের এখানে ডেকে এনেছিল, যেন তাদের শক্তি ব্যবহার করে সে নিজেকে পুনরায় জীবিত করতে পারে। এখন যখন ডিম কিং ফিরে এসেছে, তখন তাকে পৃথিবী ধ্বংস করা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক তখনই পৃথিবী কাঁপতে শুরু করল এবং এক বিশাল ভূমিকম্প হল, কারণ ডিম কিং তার শক্তি ব্যবহার করে আকাশে ভাসমান এই দ্বীপটিকে পৃথিবীর উপর ফেলে পুরো পৃথিবীকে ধ্বংস করতে চাচ্ছিল। কিন্তু কেসি বুঝতে পারল যে ডিম কিংয়ের শক্তি এখনও পুরোপুরি ফিরে আসেনি, তাই সে ইউকি এবং শোষোকে সাহায্য করতে বলল, কারণ সে তার শেষ শক্তি ব্যবহার করে শকংকে পুনরুজ্জীবিত করতে চলেছিল। নিচে সম্রাট লু এবং হোলি কিংডমের সব যোদ্ধা তাদের তলোয়ার আকাশের দিকে ছুড়ে দিল, যা একত্রিত হয়ে একটি বিশাল ঢাল তৈরি করল। অন্যদিকে ইউকি দ্বীপে পাথর দিয়ে আরেকটি ঢাল তৈরি করল, যাতে দানবদের দূরে রাখা যায়। সে তার বেঁচে থাকা শেষ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। অবশেষে ইউকি নিজেকে উৎসর্গ করে সামনে থাকা সেতুটি ধ্বংস করে দিল। এদিকে কেসি নিজের আত্মা শকংয়ের শরীরে প্রবেশ করিয়ে দিল এই আশায় যে শকং পুনরায় জীবিত হয়ে ডিম কিংয়ের বিরুদ্ধে লড়তে পারবে। শকংয়ের হৃদস্পন্দন আবার ফিরে এলো, কিন্তু সে জ্ঞান ফিরে পেল এক অদ্ভুত স্থানে, যেখানে একজন রহস্যময় ব্যক্তি অপেক্ষা করছিল। সেই ব্যক্তি শকংকে জানাল যে তাকে অবশ্যই পৃথিবীকে রক্ষা করতে হবে, কারণ এখনও তার মরার সময় আসেনি। শকং প্রশ্ন করতেই সেই রহস্যময় কণ্ঠস্বর জানাল যে শুধুমাত্র একজন দেবতাই ডিম কিংকে পরাজিত করতে পারে। এই কথা শুনে শকং বিভ্রান্ত হয়ে গেল, কারণ হাজার হাজার বছর ধরে কোনো দেবতা তাদের রক্ষা করতে আসেনি। এখন তার শুধু নিজের ওপর বিশ্বাস রাখার সময়। হঠাৎ সেই ব্যক্তি নিজের মুখ দেখাল এবং দেখা গেল যে সে আর কেউ নয়, বরং ভবিষ্যৎ থেকে আসা শকং নিজেই। এরপর সে জানাল যে 1000 বছর পরে শকংই এক মহান দেবতা হয়ে উঠবে এবং যে সমস্যাগুলো সে এখন পার করছে সেগুলোই তাকে শক্তিশালী করে তুলবে। ঠিক তখনই শকংয়ের জ্ঞান ফিরল এবং সে প্রথমেই শোষকে পৃথিবীতে তার বাড়িতে পৌঁছে দিল। তবে এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপর শকং আবার হিডেন আইল্যান্ডে উড়ে গেল এবং তার সবুজ ছুরিটি তুলে নিয়ে সেখানে উপস্থিত সব দানবদের ধ্বংস করতে শুরু করল। একই সঙ্গে সে তাদের সব শক্তি নিজের শরীরে শোষণ করছিল। এদিকে ডিম কিং শকংকে প্রস্তাব দিল যে সে চাইলে তার সাথে যোগ দিতে পারে, কিন্তু শকং সরাসরি এটি প্রত্যাখ্যান করল। এরপর দুজনের মধ্যে এক তীব্র লড়াই শুরু হল, যেখানে শকংয়ের সবুজ ছুরিটিও ভেঙে গেল। তারা অবিরাম লড়াই চালিয়ে যেতে থাকল, আর এরই মধ্যে ডিম কিং ঘোষণা করল যে শকং কেবলমাত্র একজন সাধারণ মানুষ, সে শত জন্ম নিলেও তাকে হারাতে পারবে না। এরপর ডিম কিং এক বিশাল অস্ত্র বের করল এবং তার সাহায্যে শকংকে আঘাত করে আকাশে ছুড়ে ফেল। কিন্তু বাতাসে উঠতে উঠতে শকংয়ের শক্তি আরও বেড়ে গেল। সে নিজের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ডিম কিংকে 1000 বছর ভবিষ্যতে পাঠিয়ে দিল। ভবিষ্যতেও ডিম কিং পৃথিবী দখল করতে চেয়েছিল, কিন্তু তখন শকং ইতিমধ্যে এক মহান দেবতা হয়ে উঠেছিল। সে একদম সহজভাবে ভালোবাসার সঙ্গে একবার আঙুলের চুটকি বাজিয়েই ডিম কিংকে ছাইয়ে পরিণত করল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।